বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির নেতা। শুক্রবার মধ্যরাতে সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবর সহ দলের শীর্ষ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থায় স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। যে এই মুহূর্তে উনি স্টেবল নন, দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। উনি পর্যবেক্ষণে আছেন, এখনো উনি ভালো আছেন। আমি এক পর্যায়ে বলবো, শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি, এটাই যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জেলার মসজিদে দোয়া মোনাজাত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বরিশাল নগরের চাঁদমারী জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি। এ সময় দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে নাটোরে এনডিটিআই জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন, তার বিকল্প দেশে কেউ নেই। উনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরত যেতে পারেন, ফেরত আসতে পারেন, এবং বেগম খালেদা জিয়া বাড়িতে ফেরতই নয়, উনি যেন আগামী দিনে এ দেশের দায়িত্ব পালনে, দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া দায়িত্ব পালন করতে পারে। এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিকল্প এ বাংলাদেশে এখন আর কেউ নেই। দেশে প্রথমবারের মতো চালু হয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অ্যাপ। এ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাপে নিবন্ধন পদ্ধতি আরও সরল করার দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের জন্য এটি একটি বিশাল সুযোগ। তবে নতুন পদ্ধতি, অনভ্যস্ততা ও স্বল্প শিক্ষিতদের কথা মাথায় রেখে বিদেশে প্রচারণা ও কর্মশালা আয়োজন জরুরি। প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং সিস্টেমকে ভোট প্রদানের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অ্যাপ। এতে করে বিদেশে বসে দেশের নেতা নির্বাচন করবেন প্রবাসীরা। 18 ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত এই অ্যাপে 51,533 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তবে অ্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী ভোটারদের মধ্যে। বিদেশের মাটিতে বসেই দেশের সরকার নির্বাচনে অংশ নিতে পারবো, সেটা অবশ্যই আনন্দের। অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন কোড আসতে সমস্যা দেখা যাচ্ছে, প্রক্রিয়াটা আরো সহজ হলে ভালো হয়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। তবে নতুন পদ্ধতি, অনভ্যস্ততা ও শ্রমিক শ্রেণীর কথা মাথায় রেখে প্রবাসে প্রচারণা ও কর্মশালার আয়োজন জরুরি বলে মনে করছেন তারা। দূরবর্তী অনেক নাগরিক যারা আসলে এই ধরনের ডিজিটাল সিস্টেমের সাথে অভ্যস্ত না,
বা এজেড যারা, তাদের জন্য জিনিসটা একটু জটিল। হ্যাঁ, ব্যাপক একটা প্রচারণামূলক, শুধু প্রচারণামূলক না, একটু লার্নিং ওয়েতে, মানে কিভাবে ধাপে ধাপে তাদের বোঝানো, ধাপে ধাপে এটা যাবে, এ ধরনের নিশ্চয় কিছু অ্যাড, কিছু কন্টেন্ট তৈরি করবেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সবাই যে এই অ্যাপ সম্পর্কে অবগত কিংবা ব্যবহারে সক্ষম হবেন তেমনটি নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও দূতাবাসগুলোকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ তাদের। কি কি মাধ্যম ব্যবহার করে তারা ভোট দিতে পারবে, এটা যদি আগে থেকে ব্যাপকভাবে জানিয়ে দেওয়া যায়, তাইলে প্রবাসীরা নিঃসন্দেহে তাদের ভোটাধিকার প্রয়োগে একটা বিরাট সুবিধা বা সুযোগ পাবে। পর্যাপ্ত তথ্য তাদের কাছে পৌঁছে দিতে না পারলে প্রবাসীদের সাথে অবিচার করা হবে বলেও মন্তব্য বিশ্লেষকদের। পোস্টাল ভোট বিডি অ্যাপের পরীক্ষামূলক। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে এক থাকার আহ্বান জামাত মহাসচিব মিয়া গোলাম পরোয়ারের। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সম্মেলনে এসব জানান তারা। প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। বিএফইউজের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বিএনপি এবং জামাতের মধ্যে কোনো বিভেদ নেই, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাই একমত। বলেন, বিনা অপরাধে জেল জুলুম, দমন নিপীড়ন চালানো যাবে না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছর শেখ হাসিনা গণমাধ্যমকে ধ্বংস করেছে। কোনো দলের লেজুর বৃত্তি না করে সাংবাদিকদের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকেও আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা সংকট তৈরি করেছে বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবেদনের পরিপ্রেক্ষিতে পদ হারানো এবং বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিচ্ছে বিএনপি। স্থানীয় পর্যায়ে অনেকের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ভোটের রাজনীতি বিবেচনায় বহিষ্কৃতদের দলে ফেরাচ্ছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 5 আগস্টের পর নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকায় 7,000-এরও বেশি নেতাকর্মীকে পদচ্যুত ও বহিষ্কার করে বিএনপি। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আবারও অনেককেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে কয়েকশো জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের নীতি নির্ধারকরা। তাদের মতে, বহিষ্কৃতদের অনেকেই রাজনীতিতে অভিজ্ঞ এবং জনপ্রিয়। ভোটের মাঠে এগিয়ে থাকতে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান তারা। আমার মনে হয় ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ যাদেরকে বহিষ্কার করা হয়েছে অনেকে নির্বাচন করেছে, তার মানে উপজেলা নির্বাচন করার মতো জনপ্রিয়তা তারা আছে। সুতরাং সেই তার জনপ্রিয়তার অংশ হিসাবে তার সমর্থকরা যদি বিএনপিকে ধানের শীষে ভোট দেয় এবং তিনি যদি ফ্রিলি প্রপাগান্ডা ক্যানভাস করতে পারেন, প্রচারণা চালাতে পারেন, সেটা বিএনপির জন্য ভালোই হবে। আমার মনে হয় এখন আর নির্বাচনের আগে কিছুটা উদার হওয়া উচিত দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে না পারায় বহিষ্কৃতদের দলে ফেরাতে হচ্ছে বিএনপিকে। একই সঙ্গে বহিষ্কৃতদের স্থানীয় প্রভাব ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেমোক্রেসির চর্চাটা খুব দরকার দলের মধ্যে, নেতৃত্ব সৃষ্টি, নতুন নেতা আনা, তৈরি করা, এগুলোর কোনো কালচারই এখনো ওইভাবে নাই। কিছু নেতা আছে যারা রাতের অন্ধকারে কিছু খারাপ কাজ করে, আবার দিনের আলোতেও থাকে। এদেরকে লাগে, এদের প্রভাব আছে স্থানীয় পর্যায়ে, মাসেলের প্রভাব আছে। তবে বিএনপির দাবি, জোরালো আবেদনের প্রেক্ষিতে যৌক্তিক কারণেই অনেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমির হিসাবে শপথ নিয়েছেন শফিকুর রহমান। 2026 থেকে 2028 মেয়াদের জন্য নতুন করে নির্বাচিত আমির হিসাবে শপথ নিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে হয় শপথ কার্যক্রম। এ সময় শপথ পাঠ করান আমির নির্বাচনের জন্য গঠিত অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। শপথ গ্রহণ অনুষ্ঠানে বারবার কান্নায় ভেঙে পড়েন জামায়াতের আমির। পরে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। গত 9 থেকে 25 অক্টোবর সদস্যদের গোপন ভোট গ্রহণের মাধ্যমে 2026 থেকে 2028 মেয়াদে জামাতের আমির নির্বাচন করা হয়। এতে 1,16,792 জন রুকন ভোট দেন। 24-এর গণ অভ্যুত্থানের পরও ফ্যাসিবাদ পুরোপুরি বিদায় হয়নি, এখনও এই প্রবণতার অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিবাদ নয়, দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে এমন নতুন ধারার রাজনীতি দেখতে চায় জনগণ। 15 বছর অত্যাচার সহ্য করেও জামাত দেশ ছাড়েনি বলে মন্তব্য করেন তিনি। মিরপুরের ভাসান থেকে ঢাকা উত্তর 17 আসনের উদ্যোগে যুব ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। আগামী নির্বাচন সামনে রেখে কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা। ইনশাআল্লাহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান বক্তা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ এখনও ফ্যাসিবাদী প্রবণতা থেকে পুরোপুরি মুক্ত হয়নি। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে 24-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। তিনি আরো বলেন, দেশবাসী একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায়, আর তার জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব ইনশাআল্লাহ। এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোনো শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না। আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই, সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা। বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার আহ্বানও জানান তিনি। আগামীতে আল্লাহ তাআলা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেকুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে ও বিচার গানের আসরে তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ভাঙচুর ও মাজার ভক্তদের উপর হামলার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে চাচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহ্বান জানান ফরহাদ মজহার। এদিকে আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম বাউল ও মাজারের ওপর হামলা বন্ধের দাবি জানান। ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন, আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। তাহলে আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা। ক্ষমতা থাকাকালে ধর্ম, ইসলাম ও আল্লাহকে নিয়ে কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন। শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম চত্বরে এক সম্মেলনে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কোনো ধর্ম নিয়ে কটূক্তি করা, অপব্যাখ্যা করা কিংবা অবমাননা করার অধিকার কারো নেই।
শরীয়তের ব্যাখ্যাদের ক্ষেত্রেও আলেমদের সতর্ক করেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ করা থেকে দেশের ওলামা একরামদের বিরত থাকার আহ্বানও জানান ধর্ম উপদেষ্টা। ধর্ম অপব্যাখ্যা করা, ভিন্ন ব্যাখ্যা দেওয়া অথবা অবমাননা করার অধিকার কারো নাই। এবং এটা আমাদের দেশে নির্ধারিত আইন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমিও আইনের ঊর্ধ্বে নই। আমরা যতদিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব এই দেশে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ এবং রসুল নিয়ে কোনো বেয়াদবি আমরা বরদাস্ত করব না। আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরাপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে রাজধানীর ডামরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা 5 আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে একথা বলেন তিনি। এ সময় নূর আরও বলেন, আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ, যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই। স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নরকে পরিণত হবে। তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলেও জানান তিনি। এছাড়া বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেন নূর। স্বৈরাচারী শক্তি ফিরে আসে, আমাদের সকলের জন্য সেটি আরেকটি নরকের অধ্যায় হবে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রথমত রাজনৈতিক দল সমূহকে পরিষ্কারভাবে কমিটমেন্ট করতে হবে। সাধারণ আওয়ামী লীগের যদি কোনো দলে যোগ দিতে চায়, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দলে নেবেন। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুদককে জবাবদিহির বাইরে রাখার মাধ্যমে রাষ্ট্র সংস্কার কেবল ফাঁকা বুলি কিনা, এ নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দেওয়া হতাশাজনক। জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের ঐকমত্য ও সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতির পরও চূড়ান্ত অধ্যাদেশে এই সুপারিশ বাদ দেওয়া হয়েছে। বিষয়টি রাষ্ট্র সংস্কারে সরকারের অনাগ্রহের ইঙ্গিত বলে মনে করে টিআইবি। সংস্থাটি আরও বলেছে, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য এটি স্ববিরোধী ও সংস্কার পরিপন্থী নজির। প্রত্যাশার চেয়ে অনেক কম গাড়ি চলে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক, আয়ের চেয়ে 3 গুণ বেশি ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ পরিকল্পনা না করে এই টানেল করায় এই প্রকল্পে প্রতিদিনই লোকসানের বোঝা বাড়াচ্ছে। যদিও যান চলাচল বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, তাতেও আছে দীর্ঘমেয়াদে বিশাল খরচ আর স্বল্প মেয়াদে ঝুঁকি। কর্ণফুলী টানেলে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হয় 2023 সালের 29 অক্টোবর। টানেল দিয়ে প্রতিদিন গড়ে যান চলাচলের কথা ছিল 19,669টি, কিন্তু গড়ে চলছে 4,000-এর মতো যান। টানেলের রক্ষণাবেক্ষণ খরচে গড়ে প্রতিদিন ব্যয় হয় প্রায় 35.5 লাখ টাকা, অথচ আয় হচ্ছে গড়ে 11 লাখ টাকা। এই প্রেক্ষাপটে টানেলে যান চলাচল বাড়াতে 3 হুইলার এবং মোটরসাইকেল চলাচলের অনুমতি নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। মোটর বাইকগুলো অ্যালাউ করে আমাদের একটু রেভিনিউ তো বাড়ানো যায়, এটা কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যে জায়গার সৃষ্টি যদি না হয় তাহলে আমরা মোটর বাইক, সিএনজি চালিত গাড়ি এগুলোকে অ্যালাউ করবো, এরকম একটা প্রসেস আছে। বিশেষজ্ঞরা বলছেন, টানেল পার হয়ে কক্সবাজার যাতায়াতে আনোয়ারা ওয়াই জংশন হয়ে আবার পুরনো সড়কে উঠতে হয় যানবাহনকে। তাতে কক্সবাজারমুখী গাড়ির খুব একটা সুবিধা হয় না। বর্তমানে চলাচলকারী বেশিরভাগ গাড়িটাই চট্টগ্রাম শহরমুখী। এক্ষেত্রে 3 হুইলার ও মোটরসাইকেল চলাচলের অনুমতিতে স্পর্শকাতর এই স্থাপনায় হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা তাদের। ওই সিএনজি আর মোটরসাইকেল দিয়ে যে অভাবটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে, সেটা কোনো মতেই হবে না, বরং দুর্ঘটনা প্রবণ এলাকা, অলরেডি এটা দুর্ঘটনা প্রবণ টানেল হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে গাছবাড়িয়া পর্যন্ত 21 কিলোমিটার রাস্তা 466 কোটি টাকায় আরও 5 মিটার প্রশস্ত করছে সড়ক বিভাগ। এছাড়া জোরারগঞ্জ থেকে টানেল ও মাতারবাড়ি হয়ে কক্সবাজার পর্যন্ত 172 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে সম্প্রতি। অর্থায়নের বিষয়ে নিশ্চিত না হলেও এই প্রকল্পে খরচ ধরা হয়েছে 30 থেকে 35,000 কোটি টাকা। প্রস্তাবিত মেরিন ড্রাইভ সড়কটি টানেলের মাধ্যমে আপনার আনোয়ারা হয়ে বাঁশখালী হয়ে মাতারবাড়ি বন্দর এবং কক্সবাজারকে সংযুক্ত করবে। অবশ্যই এখানে টানেলের গাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে, এটা যদি এই সড়কটি নির্মাণ করা যায়।
3.32 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেল নির্মাণে ব্যয় হয় 10,689 কোটি টাকা। চীনা ঋণ এবং বাংলাদেশ সরকারের তহবিলের টাকায় এই টানেল নির্মাণ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রমজান উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাজার স্থিতিশীল রাখতে কেনা হয়েছে ছোলা, খেজুর সহ নানা নিত্যপণ্য। সারা দেশে বিক্রির জন্য নিজস্ব ডিলার ছাড়াও খোলা ট্রাকেও বিক্রি করবে সংস্থাটি। রোজায় ভোক্তাদের স্বস্তি দিতে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ ক্যাবের। চিনি, ছোলা, ভোজ্য তেল, ডাল ও খেজুর রমজানে এই 5 পণ্যের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তোলে এক শ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট। এতে ভোগান্তিতে পড়ে স্বল্প আয়ের মানুষ। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। এসব বিবেচনায় রোজায় কর্মপরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা শেষ হয়েছে, যা গুদামজাতের প্রক্রিয়ায় রয়েছে। সৌদি আরব ও ইরাক থেকে আসছে খেজুর, আর সরবরাহ পাইপলাইনে আছে ডাল, তেল ও চিনি। এসব নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না বলে দাবি সংস্থাটির। ছোলা ক্রয় করেছি 2টা দেশ থেকে, একটা অস্ট্রেলিয়া উৎস থেকে আমরা 5,000 টন কিনেছি, আর ব্রাজিল উৎস থেকে 5,000 টন আসবে। আর ছোলা খেজুর কিনেছি আমরা সৌদি আরব থেকে আসবে 1100 মেট্রিক টন, আর ইরাক থেকে আসবে 1105 মেট্রিক টন। আমাদের ছোলা এবং খেজুরের প্রস্তুতি সম্পূর্ণ। আর এছাড়া আমাদের ভোজ্য তেল, মসুর ডাল, চিনি এগুলো আমরা স্থানীয় এবং ইন্টারন্যাশনালি ক্রয় সম্পন্ন করেছি। ভালো প্রস্তুতির সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক সময়ে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবেই যদি প্রতিপালন করা হয় তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা মানে এতদূর গড়াতো না। তো সেই জন্য এখনই সময় যে এটাকে বন্ধ করা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকার ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সীমান্তে বাড়ছে চোরাচালান, সেই সঙ্গে বেড়েছে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সংখ্যাও। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। এরপরও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদক কারবারি ও মূল হোতারা। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল এলাকা জুড়ে সীমান্তবর্তী গারো পাহাড়, ওপারেই রয়েছে ভারতীয় পাহাড়ি এলাকা। সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে আসছে মাদকের চালান। এসব মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে। অভিযান চালিয়ে মাদকের চালান জব্দ হলেও ধরাছোঁয়ার বাইরে চোরা কারবারিরা। এতে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। মাদকের বিরুদ্ধে কথা বললেই আক্রমণের শিকার হচ্ছেন অনেকেই। অনেকদিন ধরে মাদক হইতেছে, রাসেল কোম্পানির লোকের মাদক নামায়, যেমন আমরা যদি কেউ বাতে হুমকি দেখায়, কিছুদিন আগে আমারও হুমকি দেখাইছে। লাখ লাখ টাকার মাদক পাচার হচ্ছে ট্রাকে করে। এখান থেকে মাদক কভার ভ্যান ট্রাকে করে দেশের বিভিন্নখানে নেওয়া হচ্ছে। গ্রাম থেকে শহর সব জায়গায় ইয়াবা, গাঁজা সহ মাদকের বিস্তার। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় বড় মাদকের চালান গ্রেফতার হয়েছে এবং আমি আশা করতেছি যে মাদকের সাথে যারা এটার মেইন সাপ্লাই রুটে আছে এটা আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হব। এবং আরও একটা বিষয় বলি, আপনারা জানেন যে সবাই আগে আমরা জানতাম যে মিয়ানমার থেকে ইয়াবা আসে শুধু, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ইদানিং ভারত থেকেও ইয়াবা আসতেছে। বিরাট অংশ বর্ডার, এই বর্ডার দিয়ে প্রতিনিয়ত মাদক আসে। এই মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা প্রতিনিয়ত এই মাদক এবং মাদক চোরা কারবারির সাথে যারা জড়িত তাদেরকে আমরা আটক করতেছি। ইতিমধ্যে আমরা বড় বড় চালান আটক করছি। গত এক বছরে বিজিবি, পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে অন্তত 5 কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং আয়োজন করছে নির্বাচন কমিশন। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এই পরীক্ষামূলক ভোট চলবে। আলোচনাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বিস্তারিত জানাবেন মক ভোটিং কার্যক্রমের। দেখুন, 501 জন ভোটার নিয়ে আজকের যে মক ভোটিং, সেই মক ভোটিংটি শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখানে এই যে ডামি যে ভোটার, সেই ভোটারের মধ্যে বস্তিবাসী যেমন আছেন, তৃতীয় লিঙ্গের
জনগোষ্ঠী আছে, বস্তিবাসী আছে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছে, তাদেরকে নিয়েই আসলে মূলত এই যে ডামি ভোটারদের সেটি আসলে করা হয়েছে। আপনাকে একটা বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটারদের লাইনটা কেমন হবে এবং ভোটারদের অংশগ্রহণ কেমন থাকবে সেটি প্রথমে দেখাচ্ছি, এবং সেটি নির্বাচন কমিশন করার চেষ্টা করেছে। সেটি হচ্ছে যে একটি দীর্ঘ লাইন থাকবে, যেখানে নারী এবং পুরুষদের যে লাইনগুলো আলাদা করা থাকে প্রত্যেকটি নির্বাচনে, এবারও আসলে সেভাবে করেই ভোটার লাইন থাকবে। সেই ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটার যারা আছেন তারা ভোট দেবেন। তবে এবারকার যে ভোটের যে পদ্ধতি সেটি অন্যান্য ভোটের থেকে ব্যতিক্রমী। তার কারণ হচ্ছে যে আগে সাধারণত একটি ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা, তবে এবার দুটি ব্যালট থাকবে। একটি থাকবে একটি ব্যালট থাকবে যেখানে হচ্ছে মার্কা দেখে প্রার্থী বাছাইয়ের যে বিষয়টি সেটি থাকবে, অন্যদিকে আরেকটি থাকবে আসলে হচ্ছে গণভোটের যে বিষয়টি, হ্যাঁ এবং না ভোট, অর্থাৎ সেই দুটি ব্যালটে এবার ভোট পদ্ধতি এবং মক ভোটিং এর যে বিষয়টি নির্বাচন কমিশন থেকে করা হয়েছে, তাতে এখানে যারা এসেছেন তারা সন্তুষ্টির কথা বলছেন। তারা বলছেন যে বেশ সুশৃঙ্খল ভাবে তারা এখানে এসেছেন, এসে তাদের যে মক ভোটিং সেটি তারা সম্পন্ন করেছেন। অন্যান্য ভোটের সময় যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকে, আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে এখানে ভোট কেন্দ্রের বাইরে সেনাবাহিনীর সদস্যরা আছে, পুলিশের সদস্যরা আছে, র্যাব বিজিবির সদস্যরা আছে। অর্থাৎ আইন শৃঙ্খলার যে বিষয়টি, সেই বিষয়টি আসলে এখানে পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। এবং একই সাথে ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ যেগুলো আছে, সেই ভোট কক্ষগুলো অন্যান্য নির্বাচনের সময় যেভাবে খুব স্পর্শকাতর থাকে এবং সেগুলো যেভাবে করে মেনটেন করা হয়, আজকের এই যে মক ভোটিং, সেই মক ভোটিং সেটি করা হচ্ছে। অর্থাৎ ভোট কক্ষের সামনে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না, ভোট কক্ষে শুধুমাত্র ভোটাররা প্রবেশ করছেন এবং সেই ভোট কক্ষের ভেতরে একটি গোপন কক্ষ করা হয়েছে। সেই গোপন কক্ষের ভেতরে গিয়েই কিন্তু ভোটাররা তাদের যে ভোট, সেই ভোটটি প্রয়োগ করছেন। অর্থাৎ সাধারণ নির্বাচনগুলোতে যেভাবে ভোটের পদ্ধতিগুলো থাকে, সেই ভোটের পদ্ধতির মতোই কিন্তু আসলে আজকের যে মক ভোটিং, সেই মক ভোটিংটি করা হচ্ছে। তবে এখানে এবারকার নির্বাচনে যারা ভোট দেবেন তারা কিভাবে আসলে ভোট দিবেন, কিভাবে কোন পক্ষ থেকে কোন বুথ থেকে তাদের যে ভোটার তালিকার যে নম্বরটি আছে সেই নম্বরটি তারা সংগ্রহ করবেন। একটি ভোটার নম্বরের যে স্লিপ আছে সেই স্লিপটি তারা কিভাবে নেবে, এবং স্লিপ নিয়ে মূলত যে নাম্বার, ভোটার যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি নিয়েই ভোট করতে প্রবেশ করতে হবে। এরপরেই তার যে ভোটের যে আনুষ্ঠানিকতা এবং তিনি আসলে ভোট দিতে পারবেন, এবং একই সাথে তিনি প্রার্থী বাছাই করবেন। অন্যদিকে তিনি যে গণভোটের যে ভোট, সেই ভোটটিও তিনি দিবেন বলে কিন্তু আমরা এখানকার যে কার্যক্রম, সেই কার্যক্রম দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি যে একদম নির্বাচন কমিশনের যারা ঊর্ধ্বতন আছেন তারা এখানে এসেছেন। বিশেষ করে আমরা যদি বলি যে নির্বাচন কমিশনার আছেন, নির্বাচন কমিশনার এখানে থেকে এবং কিভাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন আসলে তৈরি না হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের যে বিষয়টি সেটি করা হচ্ছে। এবং একই সাথে আর কিছুক্ষণ পরেই প্রধান নির্বাচন কমিশনার তিনি এখানে যে মক ভোটিং এর কেন্দ্রটি আছে, সেই মক ভোটিং এর কেন্দ্রটি তিনি পরিদর্শনে আসবেন। তিনি এসে আজকে মক ভোটিং সম্পর্কে আরো বিস্তারিত করবেন। তবে আমরা ভোটাররা যারা মক ভোটিং এর মধ্যে দিয়েছেন, ভোট দিয়েছেন, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ভোটার স্লিপ সংগ্রহ করা থেকে ভোট দেওয়া পর্যন্ত তাদের কতটুকু সময় লেগেছে। ভোটাররা বলছেন যে তাদের একদম কেন্দ্রের। শেরেবাংলা নগর থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব আর অবহেলায় উপকূলীয় জেলা পটুয়াখালীর বিসিক শিল্পনগরী নানামুখী সমস্যায় জর্জরিত। 15 একর জমির ওপর বিসিক শিল্পনগরীটি প্রতিষ্ঠা হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে উদ্যোক্তারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। তবে সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তারা।
পটুয়াখালীর বিসিক শিল্প নগরীতে ওষুধ তৈরির কারখানা সহ রয়েছে ৪৫টি শিল্প প্রতিষ্ঠান, কিন্তু দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত শিল্প নগরীটি। প্রবেশের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল, ভারী জিনিস আনা নেয়ায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। শিল্প এলাকাটি ঘিরে কোনো জেটি না থাকায় নৌপথে পণ্য পরিবহন করা যায় না। চারপাশে গাইডওয়াল না থাকায় প্রায় ঘটে চুরি। আধুনিকতার ছোঁয়া লাগেনি ড্রেনেজ ব্যবস্থায়ও। এই কালভারটা ভেঙে গেছে, এই কালভারটা সংস্কার করা হয় না, যে কারণে আমাদের মাল আনা নেয়া বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য সমস্যা হয়, ওইখান থেকে গাড়ি উঠতে পারে না। এখানে নদীপথে যে মালামালগুলো আছে তার জন্য কোনো ঘাট অথবা কোনো জেটি কল নেই। এখানে যদি একটা ঘাটের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই সীমানা প্রাচীর না থাকায় আমাদের বিসিকটা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে। এসব সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিসিকের সহকারী ব্যবস্থাপক। কর্তৃপক্ষের সাথে আমাদের একটা আলোচনা চলছে, আশা করছি আমরা অদূর ভবিষ্যতে হয়তো আমরা একটা জেটি গেটের জন্য বরাদ্দ পাবো। রাস্তায় ভাঙন থাকার কারণে মূলত এটা আমাদের শিল্পনগরীর সীমানার বাইরে পৌরসভার সাথে এবং এলজিডির সাথে কানেক্টেড। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা অতি শীঘ্রই ওটা সমাধান করে আমাদের রাস্তাটা ঠিক করে দিবেন। 1982 সালে শহরের মাঝ গ্রামে 15.5 একর জমিতে শিল্পনগরীটি প্রতিষ্ঠা হয়। বর্তমানে 103টি প্লটের মধ্যে সবগুলোই বুকিং রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের আমেজ পেতে দেশের সর্বোত্তরের সীমান্ত ঘেঁষা উপজেলা তেঁতুলিয়ায় বেড়েছে পর্যটকদের ভিড়। এর মধ্যে আবাসিক হোটেল রিসোর্টে স্থান সংকুলান না হওয়ায় রাতে তাঁবু টানিয়ে থাকছেন অনেকে। গত কয়েক বছরের পর্যটক আগ্রহ বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সর্বোত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ। বর্তমানে রাতের তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের আমেজ উপভোগ করতে অনেকেই ভিড় করছেন তেঁতুলিয়ায়। সীমান্ত নদী মহানন্দার পাড়, সীমান্ত পিলার, ঐতিহ্যবাহী তেঁতুলিয়ার ডাকবাংলো, বাংলাবান্ধা জিরো পয়েন্ট সহ তেঁতুলিয়ার বিভিন্ন স্পট ঘিরে রয়েছে পর্যটকদের আগ্রহ। চা বাগানের সবুজও মুগ্ধ করছে ভ্রমণ পিপাসুদের। আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে ভালো। তেঁতুলিয়ার আশেপাশে সব জায়গাগুলোই ভালো। আর সাধারণ পরিবেশ ভালো লাগছে। শীতের আমরা যাচ্ছে ইন্ডিয়ার ব্যাক সাইডে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ। উপজেলায় সরকারি বেসরকারি মিলে 15টি আবাসিক হোটেল, রেস্ট হাউস রয়েছে। এর মধ্যে ভিড় বাড়ায় তাঁবুতেও থাকছেন অনেকে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও খুশি পর্যটক উপস্থিতি বাড়ায়। আমরা মালটা বাগান দেখাই, তারপর আমরা শেষ সীমানা বাংলাদেশের চা বাগান, ইন্ডিয়ান চা বাগান দেখাই। বড় বড় চা বাগান ছবি তুলে আবার চা খাইতে পারে ওখানে। তাঁবু কটেজ রেখেছি, তাঁবুতেও পর্যাপ্ত লোকজন এখানে তাঁবুতে থাকে। 2-1টা ডাই রিসোর্ট আছে, হোটেল আছে, ইনসাফিসিয়েন্ট। তাই আমি মনে করি সরকার পর্যটন থেকে যদি এই ধরনের একটা উদ্যোগ নেয় তাহলে আমি মনে করি যে এখানে পর্যটনের সংখ্যা আরও 2 গুণ 3 গুণ বৃদ্ধি পাবে। পর্যটকদের জন্য নিরাপত্তা নিশ্চিত সহ সব ধরনের সহযোগিতায় কাজ করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জরুরি পরিষেবা এগুলো নিশ্চিত করার জন্য সকল ডিপার্টমেন্ট একসাথে আমরা সম্মিলিত প্রচেষ্টা নিয়েছি, আমরা কাজ করছি। আর নিরাপদ আবাস এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তেঁতুলিয়ার পর্যটন ঘিরে স্থানীয় অর্থনীতির গতিবৃদ্ধিতে প্রশাসন ও পর্যটন কর্পোরেশনের পরিকল্পিত উদ্যোগের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনা কর্মাকান্দায় উদযাপিত হয়েছে 2 দিনব্যাপী গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ানগালা। শস্য উৎসর্গের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। গারো ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজংদের পাশাপাশি বাঙালিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। আয়োজকরা বলছেন, নতুন ফসল ঘরে তোলার সময় শস্য দেবতা মিশি শালজংকে ধন্যবাদ জানাতে আয়োজন করা হয় ওয়ানগালা উৎসবের। বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত 2 দিনের উৎসবে অংশ নেন শতাধিক শিল্পী। গারো সংস্কৃতির ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই সকল রক্ষা করা, এগুলো বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে জানানো। গারো সম্প্রদায় তাদের নিজেদের যে কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে। এটা বহমান থাকবে এবং যে কোনো একটা দেশ, যে কোনো একটা সভ্যতা সমৃদ্ধ হয় হচ্ছে তার বৈচিত্র্যের মধ্য দিয়ে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।